প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আর ওই বৈঠকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও অনুরোধ করা হয়েছে। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এসব তথ্য জানান। এদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। হাফিজা খানম জ্যোতির রিপোর্ট। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে ভারতে পালিয়ে যাওয়া এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু আছে, ভবিষ্যতেও থাকবে। এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমাকে সবসময় এইটা বলেছে। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও এসডিজি অর্জনের লক্ষ্যে দেশের ৩টি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত এই গ্রামগুলোর শুভ উদ্বোধন করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। নো ওয়ান্ট লিভ বিহাইন্ড, কাউকে পেছনে ফেলে নয়, এই মূলনীতি নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ৫ বছর মেয়াদী কর্মকৌশল কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দিয়ে দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এই ৩টি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে সবার জন্য বাংলাদেশ এই নীতিতেই এগিয়ে চলছে বর্তমান সরকার। সকল শ্রেণী পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বিএনপির জননীতির দিকে লক্ষ্য করলেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠবে সবার কাছে। সেটি কি? সেটি হচ্ছে সকল সময় বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। গেল ১.৫ দশকেরও বেশি সময়ে অপশাসনে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রকে এবার পুনর্গঠনের পালা বলেও জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের গৃহীত অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন তিনি। সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মাধ্যমে দারিদ্র্য বিমোচন,
সার্বজনিক সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। নারীর সামাজিক এবং আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার গঠনের পর থেকেই পদক্ষেপ গ্রহণ এবং তার বাস্তবায়নও শুরু হয়েছে বলেও জানান সরকার প্রধান। সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড, জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা সহজ করতে ই হেলথ কার্ডের মতন একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা এনপিএম ইউনিট গঠনের বিধান রেখে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল কমিশন গঠন এবং এর মেয়াদকাল সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা। একজন চেয়ারপারসন ও 4 জন কমিশনার সমন্বয়ে যে কমিশন গঠিত হবে তাতে ন্যূনতম একজন নারী অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে। এছাড়া কমিশন গঠনের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশে নৃগোষ্ঠী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যোগ্য প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। তদন্ত চলাকালীন ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ বা ক্ষতি রোধে কমিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ দানের ক্ষমতার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিসংঘের নির্যাতন বিরোধী সনদের ঐচ্ছিক প্রোটোকল অনুযায়ী হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধকল্পে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট গঠনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে পথে আপা হেঁটেছিল সেই পথে আপনারা হাঁটছেন। তিনি বলেন, এই পথে যারাই হাঁটবে তাদেরকে পালাতে হবে। গাইবান্ধা সাঘাটায় এক জনসমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি আরো বলেন, গণভোটের রায় না মানলে বিএনপি একসময় নাই হয়ে যাবে। প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়া নিহত 2 ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারতের পর সন্ত্রাসীদের হামলায় নিহতদের হত্যার বিচার এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত জনসমাবেশে যোগ দেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বোনারপাড়া কাজী আজহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় না মানলে বিএনপি একসময় নাই হয়ে যাবে। ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা বলুন। হা সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। জামায়াত আমির বলেন, পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে। তার অভিযোগ, 24 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে সমাজ থেকে আবর্জনা দূর করার প্রত্যাশা তৈরি হলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে সেই পরিবর্তন আসেনি। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। 24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা, এই আবর্জনা এই সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে জনগণ আরেক ফ্যাসিবাদ চায় না মন্তব্য করে প্রয়োজনে 24-এর মতো আবারও রাজপথে নামার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে চায় জামায়াত ইসলামী। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের একথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা থাকে না। বিএনপির ভূমিকার সমালোচনা করে হামিদুর রহমান আজাদ বলেন, রাষ্ট্র ও জনগণের সঙ্গে দলটি যে দ্বিচারিতা করেছে
তা তারা জনগণের সামনে তুলে ধরতে চান। তার দাবি, সংবিধানে চলমান অনিয়মের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। জুলাই সনদ বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন। এর আগে দলটির 11 সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব আক্তার আহমেদের সঙ্গে দেখা করেন। এরকম একটা মানুষ আবার চাকরি 9 বছর বাকি থাকতে তিনি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতিতে আসলেন। 4বার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, 6বারের এমপি ছিলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সবাই জানে, একজন পিএইচডি হোল্ডার, দক্ষ অফিসার, বর্ষীয়ান রাজনীতিবিদ, অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ, যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। এমন একজন প্রার্থী জাতি আশা করেছে, জাতির পক্ষ থেকে জনগণের পক্ষ প্রতিনিধিরাও একটা যোগ্য প্রার্থী এখানে পেত। তার প্যারালার কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা আসবে এটা আমরা মনে করি না, জনগণও মনে করে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন তথ্য উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা নতুন একটি কল রেকর্ডে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে কল রেকর্ডটি প্রমাণ হিসেবে জমা দেয় প্রসিকিউশন। ওবায়দুল কাদের ও অন্য 6 জনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কের 4র্থ দিনে এই রেকর্ডিং উপস্থাপন করা হয়। এর আগে গত রোববার মামলার যুক্তিতর্কের 3য় দিনে ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কথোপকথনের আরেকটি কল রেকর্ড ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল 10টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এবছর পাশের হার 62.25%, যা 2007 সালের পর গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ 5 পেয়েছেন 1,16,676 জন শিক্ষার্থী। সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকারের দায়িত্ব শিক্ষা ব্যবস্থার যেখানে অবনতি হচ্ছে সেখানেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা উন্নত করা। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশিত ফলাফলে এবার পাশের হার 62.25%, আর সর্বোচ্চ ফল জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। 26 সালে এসএসসি দাখিল, ভোকেশনাল দাখিল, টেকনিক্যাল দাখিল পরীক্ষা শুরু হয়েছিল 21 এপ্রিল 2026। আমাদের রেজাল্ট ঘোষণার কথা ছিল গত মাসের 20 তারিখ, উইদিন 60 ডেজ, কিন্তু দেশে বন্যা বিভিন্ন কারণে আমাদের কিছু খানিকটা বিলম্বিত হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। অপেক্ষার পালা শেষ। 2026 সালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আজ। কেউ বা উচ্ছ্বাসিত, কেউ বা প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়ায় অনেকের চোখে মুখে দেখা গেছে হতাশার ছাপ। এবছর ঢাকা বোর্ডে পাশের হার 71.63%, রাজশাহী বোর্ডে 63.67%, কুমিল্লা বোর্ডে 65.42%, যশোর বোর্ডে 66.27%, চট্টগ্রাম বোর্ডে পাশের হার 49.48%, বরিশাল বোর্ডে 60.35%, সিলেট বোর্ডে 58.33%, দিনাজপুর বোর্ডে 58.05%, ময়মনসিংহ বোর্ডে 57.39%, মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে 58.20%। এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেটার আসছে, আলহামদুলিল্লাহ। এক্সপেকটেশন গোল্ডেনই ছিল, রেজাল্ট তো গোল্ডেনই এসেছে, আলহামদুলিল্লাহ। আমি এটাও ভাবছিলাম যে হয়তো আমার জিপিএ 5ই আসবে না, বাট আমি রেজাল্ট দেখার পর আমি অনেক খুশি হয়েছি। ইটস গ্রেট যে সবার হার্ডওয়ার্ক অনুযায়ী সবাই সবার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইছে। সবারই হচ্ছে খুবই ভয়ে ছিলাম যে কি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রেজাল্ট পেয়ে খুবই খুশি। এক্সপেকটেশন নাম্বার যেরকম ছিল একটু হয়তো কম হচ্ছে, কিন্তু পেয়েছি। ভালো একটা রেজাল্ট করবো এটা আসলে আমাদের অনেক আর কি প্রত্যাশা ছিল। ভাবে এস্টাবলিশড হয়ে পরীক্ষাটা দিতে পারিনি, তারপরে অনেক ভালো রেজাল্ট হচ্ছে।
ফলাফল প্রকাশের পরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় আনন্দ এবং উচ্ছ্বাস। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে আত্মহারা, আবার কেউ ফলাফল নিয়ে করছেন হিসাব নিকাশ। একটু অল্পের জন্য এ প্লাসটা মিস হয়ে গেল আর কি। এ পেয়েছে তো আলহামদুলিল্লাহ আমি খুশি। ম্যাথে আমি একটু উইক ছিলাম, আবার ম্যাথে ভুল প্রশ্নের জন্য ফুল অ্যান্সার করতে পারি নাই, এগুলাই ঘাটতি ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি স্বস্তি ফিরেছে অভিভাবকদের মধ্যেও। সন্তানদের এই সাফল্যে অনেক অভিভাবকই ভাগাভাগি করছেন তাদের আনন্দ। গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, আজকের এই দিনটা অনেক বেশি আনন্দের। কখন রেজাল্ট পাবো, রেজাল্ট আদৌ ভালো হবে কিনা, ভালো হলে স্কুলে যেতে পারবো কিনা, আনন্দ করতে। মেয়ে যখন বলছে যে দেখতে পাচ্ছি যে জিপিএ 5 এসেছে, তখন তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই গোল্ডেন এ প্লাস, সবাই আশানুরূপ রেজাল্ট করছে। এসএসসি ফল প্রকাশের মধ্য দিয়ে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ পেরোলো লাখো শিক্ষার্থী। এখন তাদের চোখ সামনে উচ্চ শিক্ষার নতুন অধ্যায়ের দিকে। লেখাপড়ার একটা সিস্টেম নেক্সটে যাতে ভালো করে, তাহলে আমরা আশা করি যে তারা বাপমার মুখ উজ্জ্বল করবে এবং সকলের মুখ উজ্জ্বল করবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে 17 জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি নওগাঁ এবং নাটোরে। শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোক বার্তায় মন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ঢাকা গোপালগঞ্জ রুটে সোমবার থেকে যাত্রী পরিবহন শুরু করছে নতুন ট্রেন অভিযাত্রী কমিউটার। সরাসরি রেল যোগাযোগে স্বস্তি ফিরছে গোপালগঞ্জবাসীর মধ্যে। যাত্রীদের প্রত্যাশা নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের পাশাপাশি এই রেলপথ গতি আনবে কৃষি, ব্যবসা বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে। প্রতিনিধি আরিফুল হকের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। অবশেষে সেই অপেক্ষার অবসান। ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে অভিযাত্রী কমিউটার। সড়কপথে যানজট, দুর্ঘটনার ঝুঁকি, বাড়তি ভাড়া আর দীর্ঘ সময়ের ভোগান্তি পেরিয়ে এতদিন ঢাকায় যাতায়াত করতে হয়েছে জেলার মানুষকে। নতুন এই ট্রেন সার্ভিসে এখন দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা যাত্রীদের। আজকে গোপালগঞ্জ থেকে ঢাকার নতুন রেল উদ্বোধন হচ্ছে এবং আমরা গোপালগঞ্জবাসী বিষয়টা খুবই আনন্দ উপভোগ করতেছি। ট্রেন মাত্র 5 মিনিট লাগে আমাকে বাড়িতে আসতে। আমাকে ছেলে মেয়েরা ঢাকায় চাকরি করে, আমরা পিডিএটা বানাই নিয়ে আমরা ছেলে মেয়ের জায়গা যে কোনো টাইম যাতে পারবো। 2 দিন 1 দিন পরেই যাতে পারবো। ছেলে মেয়েরা খাই আসতে পারবো, দেখতে পারবো, খুশি আমরা। ধন্যবাদ। শুধু যাত্রী পরিবহন নয়, সরাসরি রেল যোগাযোগকে ঘিরে তৈরি হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনা। গোপালগঞ্জের কৃষকরা স্থায়ীভাবে উৎপাদিত শাকসবজি, মাছ, মাংস, বিভিন্ন পণ্য কম খরচে রাজধানীর বাজারে পৌঁছে দিতে পারবেন। এতে কৃষক ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি লাভবান হতে পারে স্থানীয় অর্থনীতিও। এই ট্রেনের ভাড়াটা খুবই কম, যা সাধারণত একটা বাসে 5 থেকে 600 টাকা 700 টাকা যেখানে খরচ হয়, সেখানে মাত্র 145 টাকায় তারা ঢাকা যেতে পারবে এবং এর সাথে মালামাল, কৃষি পণ্য এগুলো পরিবহন করতে পারবে এবং এই দক্ষিণবঙ্গের সার্বিক অর্থনীতির অবস্থা আরো উন্নত হবে। দুপুর 3টা 13 মিনিটে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযাত্রী কমিউটার। গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা 6টা 45 মিনিটে। ফিরতি ট্রেনটি সন্ধ্যা 7টা 25 মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত 10টা 25 মিনিটে। সকালবেলা ট্রেন এখান থেকে ছেড়ে যাবে এবং সন্ধ্যায় ফিরে আসবে। এই ব্যবস্থাটা আমাদের নেতৃবৃন্দ করবেন এবং গোপালগঞ্জবাসী যাতে বেশি উপকৃত হবে। এই জন্য আজকে যেটুকু হচ্ছে উদ্বোধন পর্ব, এতেই গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। গোপালগঞ্জের পাশাপাশি এই রেল যোগাযোগের সুফল পাবেন পার্শ্ববর্তী পিরোজপুর ও বাগেরহাটের মানুষও। তবে স্থানীয়দের দাবি, সময়সূচি আরও যাত্রীবান্ধব করা হলে উপকার মিলবে আরও বেশি। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি।